থানার মধ্যে তো বাচ্চাদের রাখা ঠিক নয়। এখানে নানা রকম ক্রিমিনালস আসছে, তাদের দেখে ওদের মনে তো একটা খারাপ প্রভাব পড়তে পারে, ওরা ভয়ও পেতে পারে। আর আমি ওদের বাবা ওদের বলে দিয়েছি যে বাচ্চাদের আইডেন্টিটি প্রুফ নিয়ে এসে বাচ্চাদের এখান থেকে নিয়ে যেতে। একটু সময় লাগবে, কিন্তু বাচ্চারা সবাই সুস্থভাবে যে যার বাড়িতে ফিরে যাবে। আর আপনি আপনার দিদিকে এত কথা বলছেন তো, তবে আপনার দিদি আজকে যে কাণ্ডটা ঘটিয়েছে তার জন্য কিন্তু অনেক সাহসের দরকার। অনেক মেয়ে তো ছেড়েই দিন, অনেক ছেলেরও সে সাহস হবে না। মানেটা আমি তোমায় বুঝিয়ে বলছি টিয়া। কিভাবে আমি পুরো বিষয়টার সাথে ইনভলভ হলাম, কিভাবে আমি বাস ড্রাইভার সেজে বাসটা চালিয়ে নিয়ে এলাম, আমি তোমায় সবটা বলছি। তুমি বাস ড্রাইভার? আমি তো কিছুই বুঝতে পারছি না। আর তুমি জানলেই বা কি করে যে বাচ্চাগুলোকে কিডন্যাপ করা হবে? আমি সত্যি কিছু বুঝতে পারছি না, প্লিজ আমাকে বলো। আর রিয়া যে বলছিল বাচ্চাগুলোকে দিদি ভাই কিডন্যাপ করেছে, তাহলে সেটা ঠিক, তাই তো? কিরে দিদি ভাই ঠিক বলছিল রিয়া? রিয়া যা বলেছে ঠিক বলেছে টিয়া। তোর দিদি ওই বেলুনওয়ালার সাথে বাচ্চাদের একটা বাসে করে তুলে নিয়ে গেছে। তোর দিদি চিরকাল খারাপ ছিল আর খারাপই থাকবে। দিদি ভাই এইভাবে বললে টিয়া সত্যিটা বুঝতে পারবে না। রাজু প্লিজ আমাকে বলতে দাও। আর যদি আমি সব সত্যিটা ওকে না বলি তাহলে আজীবনও আমাকে ভুল বুঝে যাবে। নিজের বোনকে নিজের সত্যি কথাগুলো বলতে পারিনি, এটা আমার কাছে সবচেয়ে বড় অপরাধ। আর তো আমি এই অপরাধের বোঝটা নিয়ে বইতে পারবো না, আর এগিয়ে নিয়ে যেতে পারবো না আমি। তাই আগে আমি সবটা বলবো, তারপর আমার পাপের যা শাস্তি হবে তাই আমি মাথা পেতে নেব। শাস্তিটা বড় কথা নয়, বড় কথা এটা যে আমার বোন আমাকে ভুল বুঝেছে। অপরাধী অপরাধ করেছে, শাস্তি তো তাকে পেতেই হবে। শুধু আমার বোনের কাছে ক্ষমা চাওয়ার মুখটা যাতে আমার থাকে, সেইটুকু যাতে আমাকে সুযোগ দেওয়া হয়, এটাই আমার অনুরোধ। কারণ আমি ওর কাছে ওর চোখে আর ছোট হয়ে থাকতে চাই না। টিয়া, এতক্ষণ তোর জন্য অপেক্ষা করছিলাম টিয়া। এই তুই এসে গিয়েছিস, এবার আমি আমার অপরাধের স্বীকারোক্তি করব। যে বেলুনওয়ালাটাকে তুই পার্কে দেখেছিলিস, রিয়া বাড়িতে গিয়ে বলেছে ওই বেলুনওয়ালার সাথে ষড়যন্ত্র করে আমি বাচ্চাগুলোকে কিডন্যাপ করেছিলাম। ওই বেলুনওয়ালাটি আর কেউ নয়, ওর নাম রন, আমার হাজব্যান্ড। যাকে আমি ভালোবেসেছিলাম, যাকে ভালোবেসে আমি বিয়ে করে দুবাইতে চলে গিয়েছিলাম টিয়া। কিন্তু আমি জানতাম না রে, আমার ভালোবাসাটা ঠকে গেছে। আসলে আমি মানুষটাই তো পুরো ঠকে গেছি। বুঝতেই পারিনি আমার বিয়েটা সম্পূর্ণ ভাবতা। আমাকে শয়তান রণ বিয়ে করে দুবাইতে নিয়ে গিয়ে প্রত্যেকটা দিন নরক যন্ত্রণা দিত। দিনের পর দিন শুধু আমাকে ব্যবহার করে গিয়েছে। আমি অনেক চেষ্টা করেছিলাম জানিস তো ওখান থেকে পালিয়ে যাওয়ার। শুধু চেষ্টা করে গিয়েছিলাম তোদের কাউকে একবার ফোন করে জানাই, কিন্তু কি করে কি করতাম বল? প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মুহূর্তে যদি একটা মানুষ আমাকে ভয় দেখিয়ে যায় যে তুমি যদি পালিয়ে যাও তাহলে তোমার তো ক্ষতি করবোই, তোমার দাদা বৌদিকে আমি শেষ করে দেবো। আমার সবচেয়ে বড় ভয়টা কাকে নিয়েছিল জানিস? তোকে নিয়ে। ও তোকে শেষ করে দিত, আর এই ভয়টা আমাকে শুধু কুড়ে কুড়ে খাচ্ছিল। আমি কি করতাম টিয়া?
যেদিন রন আমাকে দেশে ফেরার কথা বলল, আমি শুনে অবাকই হয়েছিলাম। রন দুবাইতে বসে সব সময় আমাকে এখানকার খবর দিত। তোকে আমি বলেছিলাম না তোর বিয়ের খবর আমি পেয়েছি, সে খবরটা রন আমাকে দিয়েছিল। দেশে ফিরে আসার কথা শুনে আমি ঠিক যতটা খুশি হয়েছিলাম, ঠিক ততটাই আমার মনে সন্দেহ হয়েছিল। কারণ রনকে আমি খুব ভালো রকম ভাবে চিনি। স্বার্থের বিনিময়ে ছেলেটি আর একটা কাজও করতে জানে না। আমাকে এখানে ওই যে কাজের অফারটা করেছিল, সেটা শুনে আমার প্রাণটা কেঁপে উঠেছিল। বিশ্বাস কর, আমি ভাবতে পারিনি এরকম একটা জঘন্য অপরাধমূলক কাজও আমাকে দিয়ে করাবার জন্য এই দেশে আমাকে ফিরিয়ে এনেছে। আমি বুঝলাম আমার সন্দেহটাই ঠিক। আমাকে বলেছিল বাচ্চা পাচার করতে হবে বিদেশে, আর তার বিনিময়ে অনেকগুলো টাকা পাবেও। আমি মনে মনে ঠিক তখনই ভেবে নিয়েছিলাম, একবার যখন দেশে ফিরেছি এই সুযোগ আমি হাতছাড়া করব না। এই নরক যন্ত্রণার দেশে আমি আর ফিরে যেতে চাই না, আমি ফিরবো না। আমি আমার বোনটাকে যখন একবার দেখতে পেয়েছি, আমি আমার বাকি জীবনটা আমি বোনের সাথেই কাটিয়ে দেব। আমি আমার বোনের কাছ থেকে আর কোথাও যাব না। একেই বলে কপাল। কি করে বুঝতাম বল, ও তোরই সর্বনাশ করবার জন্য আমাকে এই দেশে ফিরিয়ে আনবে। ও যখন আমাকে বললো তোর এই ডে কেয়ারের বাচ্চাদেরকে পাচার করতে হবে, আমার পায়ের তলার মাটিটা সরে গিয়েছিল। আমি বুঝতে পারছিলাম না আমি কি করব। অনেক কাকুতি মিনতি করে ওকে অনুরোধ করেছিলাম, ভিক্ষা চেয়েছিলাম যে আমাকে রেহাই দাও, আমার বোনটার কোনো ক্ষতি করতে বলো না, আমি পারবো না, পারবো না। আমাকে জোর করে তোর বাড়িতে পাঠানো হলো। তার মানে তুই এদেশে এসেছিলি বাচ্চা পাচার করার জন্যই? আমার কাছে ফিরেছিলে এই নোংরা কাজটা করার জন্যই? রিয়া তো তার মানে ঠিক বলতো রে। রিয়া বারবার আমাকে বলতো তোর দিদি ভালো না, ভালো কাজ করে না, নোংরা কাজ করে। এখন তো দেখছি রিয়াই ঠিক বলতো, সত্যি বলতো। ও এটাও বলেছিল যে দেখবি তোর দিদি ভাই এই দেশে এসেছে কোন একটা গন্ডগোল পাকাতে। ঠিক তাই, তোর অসুস্থতা, তোর কান্না সবটা মিথ্যে ছিল দিদি ভাই, সবটা। আমাকে এভাবে ঠকাতে পারলি তুই? এত বড় একটা প্রতারণা করলি আমার সঙ্গে দিদি ভাই। টিয়া, টিয়া প্লিজ দিদিভাইকে ভুল বুঝো না। তুমি কথাটা শোনো আগে পুরো। না না, ভুল বুঝছি না তো। ভুল বোঝার তো আর কিছু নেই, আমার কাছে সবটা জলের মতো পরিষ্কার। দিদি ভাই তো সবটা প্ল্যান করেই করেছে। ও যে বললো বাচ্চাগুলোকে পার্কে নিয়ে যেতে হবে, সুবিধা হবে না ওখান থেকে কিডন্যাপ করে দিন বাচ্চাগুলোকে। আর ওই ওই কি রণ নাকি ওই বেলুনওয়ালাটা আমাকে অজ্ঞান করে দিল, আর সেই সুযোগে বাচ্চাগুলোকে নিয়ে চলে গেল। আর দিদিভাই তো ইচ্ছে করে ওই বাচ্চাগুলোকে নিয়ে ওই ঝিলের ধারে গিয়েছিল যাতে আমি একা হয়ে যাই ওখানটাতে। সুবিধা হবে বাচ্চাগুলোকে পাচার করে দিতে। আমি ভাবতে পারছি না দিদিভাই, আমার সেই দিদিভাই এত বড় একটা জঘন্য অপরাধ তুই করতে পারলি। কি রে আমার আমার দিদিভাই। আমিও কিন্তু এই ঘটনাটার সাথে জড়িয়ে রয়েছি, এটা ভুলে যেও না। আমরা কি তোমার দিদিকে একটা সুযোগ দিতে পারি না? হ্যাঁ, ও যদি আবার ভালো পথে ফিরে আসতে চায়, জীবনে নতুন কিছু করে দাঁড়াতে চায়, আমরা কি সেটাতে ওর পাশে দাঁড়াতে পারি না? যা তুমি বুঝতে পারছো তোমার দিদি কত বড় একটা কাজ করেছে? অসহায় ছিল তোমার দিদি, তারপরেও এত বড় একটা কাজ করে ফেলেছে।